হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসন টেকের পক্ষ থেকে জিনতত্ত্ব ও বিবর্তনের 3 নাম্বার লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আসলে মেন্ডেলের প্রথম সূত্রের 3টা ব্যতিক্রম রয়েছে। একটা হচ্ছে কি অসম্পূর্ণ প্রকটতা, আরেকটা সমপ্রকটতা এবং আরেকটা হচ্ছে কি লিথাল জিন। ঠিক আছে, এই 3টা ব্যতিক্রম নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। ঠিক আছে, দেখো আমি লিখে দেই, মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। প্রথম সূত্রের অনুপাত কত ছিল? 3:1, তাই না? এখন এইগুলোর আমরা ব্যতিক্রমগুলোতে এই অনুপাতটা মানবে না। ঠিক আছে, এক এক সময় এক একটা অনুপাত হয়ে যাবে। ঠিক আছে, মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম কয়টা ভাই? 3টা। ঠিক আছে, এক হচ্ছে কি অসম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, দুই হচ্ছে কি সমপ্রকটতা, সমপ্রকটতা, 3 হচ্ছে কি লিথাল জিন। ঠিক আছে, লিথাল জিন বা মারণ জিন। ঠিক আছে, এই 3টা হচ্ছে কি মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। ওকে, আমরা প্রথমে অসম্পূর্ণ প্রকটতা জানবো। ঠিক আছে, অসম্পূর্ণ প্রকটতা হচ্ছে, জানো কি, দেখো নামে আছে অসম্পূর্ণ প্রকটতা। প্রথম বংশধরে প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাবে না, না পেয়ে কি হবে, দুইটা বৈশিষ্ট্যের মাঝামাঝি একটা নতুন বৈশিষ্ট্যের প্রকাশ পাবে, এটাকেই বলা হয় অসম্পূর্ণ প্রকটতা। ঠিক আছে, এটার উদাহরণ হচ্ছে কি সন্ধ্যামালতী। ঠিক আছে, আমরা লাল সন্ধ্যামালতী এবং সাদা সন্ধ্যামালতীর ক্রস ঘটায় দেখবো যে প্রথম বংশধরে লালও হবে না, সাদা হবে না, এই দুইটার মাঝামাঝি একটা নতুন বর্ণ চলে আসবে, গোলাপি বর্ণ। ঠিক আছে, ওকে। দেখো অসম্পূর্ণ প্রকটতা, আমরা প্রথমে অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে একটু জেনে নেব। অসম্পূর্ণ প্রকটতা, এই অসম্পূর্ণ প্রকটতা কাকে বলবা? অসম্পূর্ণ প্রকটতা হচ্ছে যখন এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবে সংকরায়ন ঘটে কিন্তু প্রথম বংশধরে প্রকট ফিনোটাইপ পূর্ণ প্রকাশে ব্যর্থ হয় এবং উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি একটা নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয়, তখন তাকে বলা হয় কি অসম্পূর্ণ প্রকটতা। ঠিক আছে, দেখো আমি লিখে দিই, যখন এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের সংকরায়ন ঘটে, যখন এক জোড়া, এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, অসম্পূর্ণ প্রকটতা। দেখো যখন এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবে, বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবে সংকরায়ন ঘটে, মানে ক্রস ঘটে। ঠিক আছে, দুটি জীবে সংকরায়ন ঘটে যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবে সংকরায়ন ঘটে কিন্তু প্রথম বংশধরে প্রকট ফিনোটাইপ পূর্ণ প্রকাশে ব্যর্থ হয়, কিন্তু প্রথম বংশধরে প্রকট ফিনোটাইপ প্রথম বংশধরে প্রকট ফিনোটাইপ
পূর্ণ প্রকাশে ব্যর্থ হয়। ঠিক আছে, পূর্ণ প্রকাশে ব্যর্থ হয়। ফেনোটাইপ পূর্ণ প্রকাশে, আমরা যখন উদাহরণ দিব তখন এই সংজ্ঞাটা আরো ভালোভাবে বুঝতে পারবা। হ্যাঁ, প্রথম বংশধরে প্রকট ফিনোটাইপ পূর্ণ প্রকাশে ব্যর্থ হয়। ঠিক আছে, এবং উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি এক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে, এবং উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি এক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে, তখন তাকে অসম্পূর্ণ প্রকটতা বলে। উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি এক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে। এক নতুন বৈশিষ্ট্যের আর কি প্রকাশ ঘটবে। ঠিক আছে, কিন্তু বইয়ে নতুন সংজ্ঞাতে নতুন বৈশিষ্ট্য দেয় নাই। দেখো, উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি এক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে, তখন তাকে অসম্পূর্ণ প্রকটতা বলে। তখন তাকে অসম্পূর্ণ প্রকটতা বলে। অসম্পূর্ণ প্রকটতা বলে। ঠিক আছে, মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবে সংকরায়ন ঘটে, কিন্তু প্রথম বংশধরে প্রকট ফিনোটাইপ পূর্ণ প্রকাশে ব্যর্থ হবে এবং উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি এক নতুন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে, তখন তাকে অসম্পূর্ণ প্রকটতা বলে। ঠিক আছে, এটার উদাহরণ কি? সন্ধ্যা মালতী। ঠিক আছে, এই অসম্পূর্ণ প্রকটতার উদাহরণটা কি ভাই? সন্ধ্যা মালতী। উদাহরণ সন্ধ্যা মালতী। ঠিক আছে, এই অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ কি? উদাহরণ হচ্ছে সন্ধ্যা মালতী। ঠিক আছে, মিরাভিলিস জালাপা বৈজ্ঞানিক নাম। মিরাভিলিস জালাপা। ঠিক আছে, উদাহরণ কি? সন্ধ্যা মালতী। অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ কি ভাই? সন্ধ্যা মালতী। ঠিক আছে, আমরা এবার এটা প্রমাণটা দেখবো। ঠিক আছে, এটার ফেনোটাইপিক অনুপাত জনগত হয়, অনুপাত হয় 1:2:1। আমরা এটার প্রমাণটা দেখব। ঠিক আছে, চলো আমরা লাল সন্ধ্যা মালতী এবং সাদা সন্ধ্যা মালতী ধরি। লাল সন্ধ্যা মালতীর জন্য দায়ী জিন দুইটা বড় ক্যাপিটাল লেটারের আর, এবং সাদা সন্ধ্যা মালতীর জন্য দায়ী জিন দুটা কি নেব? ডাব্লু নিব। ঠিক আছে, হোয়াইট বোঝাচ্ছে যেটাকে। দেখো, লাল সন্ধ্যা মালতী, এদিকে লিখি লাল সন্ধ্যা মালতী, লাল সন্ধ্যা মালতী। আর সাদা সন্ধ্যা মালতী। লাল সন্ধ্যা মালতী ও সাদা সন্ধ্যা মালতী। ঠিক আছে, ওকে। দেখো, লাল সন্ধ্যা মালতীর জন্য আমরা সাইডে লিখে নিব। হ্যাঁ, লাল সন্ধ্যা মালতীর জন্য দায়ী জিন এটা, সাদা সন্ধ্যা মালতীর জন্য দায়ী জিন এটা। ঠিক আছে, কিংবা প্রশ্নে যেটা দেওয়া থাকবে আমরা সেটাই ধরে নেব। ঠিক আছে, ওকে। লাল সন্ধ্যা মালতীর জন্য দায়ী জিন আমরা কি ধরলাম? ক্যাপিটাল লেটারের আর দুইটা। ঠিক আছে, রেড। সাদা সন্ধ্যা মালতীর জন্য কি ধরবো? এটা ডাব্লু, হোয়াইট। ঠিক আছে, এবার কি করবো? এগুলোকে আলাদা করবো। আলাদা করে ফেলি। ঠিক আছে, ওকে। এবার আমরা কি করব? ক্রস দেখাবো। এই আর এর সাথে এই ডাব্লু, তাহলে কি হবে আমাদের? আর ডাব্লু। এই আর এর সাথে এই ডাব্লু কি হবে? আর ডাব্লু। এই আর এর সাথে এই ডাব্লু, আর ডাব্লু, এটার সাথে এটা।
আবার কি আর ডাবল ইউ। হ্যাঁ বলো তো, এবার এই বৈশিষ্ট্যগুলো কি হবে ভাই? আমরা প্রথম সূত্রে দেখেছিলাম যে প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাইছে, তাই না? সেই হিসেবে এটার কি হওয়ার কথা ছিল? হওয়ার কথা ছিল লাল, কারণ এটা প্রকাশ পাওয়ার কথা ছিল, এটা পাওয়ার কথা ছিল না, ঠিক আছে? কিন্তু এটা হবে না, কারণ এটা আমাদের ব্যতিক্রম, ঠিক আছে? এই প্রথম বংশধরে এটা কি হয়ে যাবে ভাই? ব্যতিক্রম হয়ে যাবে, ঠিক আছে? আমরা লাল সন্ধ্যা মালতী এবং সাদা সন্ধ্যা মালতী নিয়েছিলাম, তাই তো? তাই কি হবে? প্রথম বংশধরে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে না, অর্থাৎ লাল হবে না, ঠিক আছে? লাল এবং সাদা দুইটার মাঝামাঝি একটা বর্ণ হবে, যেটাকে বলা হয় গোলাপি, ঠিক আছে? কি বলবো আমরা? সবাই গোলাপি। প্রথম বংশধরে সবাই কি হবে? গোলাপি হবে। সবাই গোলাপি, লালও হইল না, সাদাও হইল না, ঠিক আছে? লাল সাদা দুইটার মাঝামাঝি, এটাই তোমাকে প্রথম সূত্র বলেছে। অসম্পূর্ণ প্রকটতা এটাই বলেছে। যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের সংকরায়ন ঘটবে, এই যে দুইটা জীবের সংকরায়ন ঘটলো একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন, কিন্তু প্রথম বংশধরে কি হবে ভাই? প্রকট ফিনোটাইপটা পূর্ণ প্রকাশে ব্যর্থ হবে। অবশ্যই ব্যর্থ হয়েছে। এই যে, না হলে কি হওয়ার কথা ছিল? প্রকট ফিনোটাইপ কি হওয়ার কথা ছিল? বড় আর নিয়েছিলাম, তাহলে কি হওয়ার কথা ছিল? রেড হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু লাল হলো না। প্রথম বংশধরে প্রকট ফিনোটাইপ পূর্ণ প্রকাশে ব্যর্থ হলো, ঠিক আছে? এবং উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি, লাল সাদা দুইটার মাঝামাঝি একটা নতুন বৈশিষ্ট্য চলে আসলো। হ্যাঁ, কি হয়েছে? গোলাপি। এটাই হচ্ছে কি? অসম্পূর্ণ প্রকটতা, ঠিক আছে? যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের সংকরায়ন ঘটে, কিন্তু প্রথম বংশধরে প্রকট ফিনোটাইপ পূর্ণ প্রকাশে ব্যর্থ হয় এবং উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি এক নতুন বৈশিষ্ট্য তৈরি হয়, তখন তাকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা, ঠিক আছে? তাহলে প্রথম বংশধরে আমরা কি পাইলাম? সবাই গোলাপি পাইলাম, ঠিক আছে? ওকে, আমরা এবার দ্বিতীয় বংশধরটা দেখি। গোলাপি ফুল আর গোলাপি ফুলের মাঝে ক্রস ঘটাই। লিখলাম গোলাপি সন্ধ্যামালতী, গোলাপি সন্ধ্যামালতী। লিখি গোলাপি ফুল আর গোলাপি ফুল, গোলাপি ফুল, ঠিক আছে? গোলাপি ফুল কি? সেটা, তাই না? আর ডাবলিউ, এটা কি হবে? আর ডাবলিউ, ঠিক আছে? এগুলোকে আমরা কি করি? আলাদা করবো এবার। আর ডাবলিউ, আর ডাবলিউ, ঠিক আছে? এবার ক্রস ঘটাবো। এ আর এর সাথে এ আর, ঠিক আছে? লিখলাম আর, আর এ আর এর সাথে এ ডাবলিউ, লিখলাম আর ডাবলিউ, এ ডাবলিউ এর সাথে আর, আর ডাবলিউ, এ ডাবলিউ এর সাথে ডাবলিউ, ডাবলিউ ডাবলিউ, ঠিক আছে? তাহলে দেখো এইবার বলো তো কি হয়েছে? এটা কি? ডাবল আর, তাই তো? তাহলে এটা কি হবে? অবশ্যই লাল হবে, তাই না? ওকে, এটা কি? আর ডাবলিউ, আর ডাবলিউ, তাহলে এই দুইটা কি হবে? এই দুইটা হবে গোলাপি, ঠিক আছে? আর ডাবলিউ ডাবলিউ কি হবে ভাই? হবে কি? সাদা, ঠিক আছে? লিখি, এটা কি হবে? লাল। এই দুইটা কি হবে? গোলাপি, গোলাপি। এটা কি হবে? এটা হবে কি? সাদা, ঠিক আছে? তাহলে বলো ফিনোটাইপিক অনুপাত কত হবে? বলো তো একটু। ফিনোটাইপিক অনুপাত হবে 1:2:1, ঠিক আছে? আর জিনোটাইপ কি? জিন যুগলের গঠন দেখো, এটা একরকম, এই দুইটা একরকম, এটা একরকম, ওইটা হবে কি? 1:2:1 হবে, ঠিক আছে? দেখো লিখে দিলাম ফিনোটাইপিক অনুপাত, ফিনোটাইপিক অনুপাত। ফিনোটাইপিক অনুপাত কত হলো ভাই? 1:2:1, ঠিক আছে? আর জিনোটাইপিক অনুপাত কত হইল? জিনোটাইপিক অনুপাত হইল 1:2:1, দেখছো? আমরা এটাই বললাম, কত হয়েছে? 1:2:1। হ্যাঁ, এটাই আমরা প্রমাণ করে দেখলাম। আর প্রথম সূত্রে যেন অনুপাত কত হয়েছিল? 3:1, কিন্তু এটা তো প্রথম সূত্রের ব্যতিক্রম, ঠিক আছে? অনুপাত কত হয়েছে? 1:2:1। এটাই ছিল আমাদের ভাই অসম্পূর্ণ প্রকটতা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা সমপ্রকটতা দেখব। আসো,
দেখো সমপ্রকটতা কি হবে, উভয় দুইটা বৈশিষ্ট্যই সমানভাবে প্রকাশ পাবে। হ্যাঁ, ঠিক আছে, প্রথম বংশধরে দুইটা বৈশিষ্ট্যই সমানভাবে প্রকাশ পাবে, নামের সাথে আছে সমপ্রকটতা। দেখো সংজ্ঞাটা আমরা প্রথমে লিখি, সমপ্রকটতা। সমপ্রকটতা এটার উদাহরণ হচ্ছে আন্দালুসিয়ান মোরগ মুরগি। ঠিক আছে, এই সমপ্রকটতা কাকে বলবা, সংকরজীবে যখন দুটি বিপরীত ধর্মী জিনের দুটি বৈশিষ্ট্যই সমানভাবে প্রকাশ পায় তখন তাকে সমপ্রকটতা বলে। আবারও বলি শোনো, সংকরজীবে যখন দুটি বিপরীত ধর্মী জিনের দুটি বৈশিষ্ট্যই সমানভাবে প্রকাশ পাবে তখন তাকে সমপ্রকটতা বলে। সংকরজীবে যখন দুটি বিপরীত ধর্মী জিনের দুটি বৈশিষ্ট্যই সমানভাবে প্রকাশিত হয়। সংকরজীবে যখন দুটি বিপরীত ধর্মী জিনের দুটি বৈশিষ্ট্যই সমানভাবে প্রকাশিত হয় তখন তাকে সমপ্রকটতা বলে। সংকরজীবে যখন দুটি বিপরীত ধর্মী জিনের দুটি বৈশিষ্ট্যই সমানভাবে প্রকাশিত হয়। ঠিক আছে, সংকরজীবে যখন দুটি বিপরীত ধর্মী জিনের দুটি বৈশিষ্ট্যই সমানভাবে প্রকাশিত হয় তখন তাকে সমপ্রকটতা বলে। ঠিক আছে, এই সমপ্রকটতার উদাহরণ জিনোটাইপিক অনুপাত হচ্ছে কত ভাই, 1:2:1। ঠিক আছে, এটারও জিনোটাইপিক অনুপাত কত, 1:, ফিনোটাইপিক অনুপাত 1:2:1। ঠিক আছে, এটার উদাহরণ হচ্ছে কি, আন্দালুসিয়ান মোরগ মুরগি। ঠিক আছে, আন্দালুসিয়ান মোরগ মুরগি। ঠিক আছে, এটার উদাহরণ কি, আন্দালুসিয়ান মোরগ মুরগি। আন্দালুসিয়ান মোরগ মুরগি। ঠিক আছে, সমপ্রকটতার উদাহরণ কি, আন্দালুসিয়ান মোরগ মুরগি। ঠিক আছে, চলো আমরা এটা প্রমাণ করে দেখি যে এটা ফিনোটাইপিক অনুপাত 1:2:1 হইল কিনা। ঠিক আছে, ফিনোটাইপিক অনুপাত 1:2:1 হলো কিনা আমরা প্রমাণ করে লিখি। ঠিক আছে, আমরা দেখবো বিশুদ্ধ কালো মোরগ ধরে নিব আমরা, বিশুদ্ধ কালো মোরগ, বিশুদ্ধ কালো মোরগ। ঠিক আছে, আর কি নেব, বিশুদ্ধ সাদা মুরগি, বিশুদ্ধ সাদা মুরগি, সাদা মুরগি। ঠিক আছে, বিশুদ্ধ সাদা মুরগের জন্য দায়ী জিন আমরা কি নেব, ক্যাপিটাল লেটারের বি। এই যে দুইটা ক্যাপিটাল লেটারের বি। হ্যাঁ, তোমরা এই সাইডে লিখে নিবা, বিশুদ্ধ সাদা মুরগের জন্য দায়ী জিন ক্যাপিটাল বি, বিশুদ্ধ সাদা মুরগির জন্য দায়ী জিন স্মল লেটারের বি। ঠিক আছে, পরে তোমরা এইভাবে লিখবা, বিশুদ্ধ কালো মোরগ, বিশুদ্ধ সাদা মুরগি। ঠিক আছে, এদের আমরা প্রথমে কি করব, জিনগুলোকে আলাদা করব। দেখো ওকে, এই বি এর ক্যাপিটাল লেটারের বি এর সাথে স্মল লেটারের বি, ক্যাপিটাল লেটারের বি, স্মল লেটারের বি। ঠিক আছে, এই ক্যাপিটাল লেটারের বি এর সাথে স্মল লেটারের বি।
এই ক্যাপিটাল লেটারের বি এর সাথে স্মল লেটারের বি। ওকে, এবং এটার সাথে এটা, এই ক্যাপিটাল লেটারের সাথে এটা। দেখো তাহলে সবগুলো কেমন হইলো আমাদের, ক্যাপিটাল লেটারে বি স্মল লেটারে বি, প্রত্যেকটা এমন হলো। ঠিক আছে, বলো তো এটার কি হবে, বৈশিষ্ট্যটা কেমন হবে, কালো হবে নাকি সাদা হবে? ঠিক আছে, কালো হবে না সাদা হবে না, দুইটা কি মিলে সমানভাবে প্রকাশ পাবে, মানে সাদা কালো দুইটা মিলায়া হবে, চেকযুক্ত হবে। ঠিক আছে, সবাই কি হবে, কালোর মাঝে সাদা চেকযুক্ত মোরগ মুরগি। ঠিক আছে, কারণ তোমাকে সংজ্ঞা সমপ্রকটতা কি, দুইটা বিপরীত ধর্মী জিনের দুইটা বৈশিষ্ট্যই সমানভাবে প্রকাশ পাবে। দেখছো, দুইটা বৈশিষ্ট্যই সমানভাবে প্রকাশ পাবে। ঠিক আছে, আমরা কি নিয়েছিলাম, বিশুদ্ধ কালো মোরগ, বিশুদ্ধ সাদা মুরগি। ঠিক আছে, এবং প্রথম বংশধরের সবগুলোর তাহলে বৈশিষ্ট্য কেমন হবে, সাদা কালো চেকযুক্ত। ঠিক আছে, কালোর মাঝে সাদা চেকযুক্ত, কালোর মাঝে সাদা চেকযুক্ত, সাদা চেকযুক্ত। ঠিক আছে, বা সাদা কালো চেকযুক্ত মোরগ মুরগি, কালোর মাঝে সাদা চেকযুক্ত মোরগ মুরগি, মোরগ মুরগি। ঠিক আছে, প্রথম বংশধরে কি হবে, সবগুলো কেমন হবে, কালোর মাঝে সাদা চেকযুক্ত মোরগ মুরগি। ঠিক আছে, ওকে, আমরা এবার কি করব, দ্বিতীয় বংশধরটা দেখব, চেকযুক্ত মোরগ এবং চেকযুক্ত মুরগির মাঝে ক্রস ঘটাবো এবার। ঠিক আছে, দেখো দেখলাম কি, চেকযুক্ত মোরগ, চেকযুক্ত মোরগ আর চেকযুক্ত মুরগি, চেকযুক্ত মুরগি, চেকযুক্ত মোরগ আর চেকযুক্ত মুরগি। ঠিক আছে, চেকযুক্ত মোরগ কি নিলাম, বড় হাতের বি, একটা ছোট হাতের বি, আর মুরগিও এমন হবে, তাই না? দেখো, ক্যাপিটাল লেটারের বি, স্মল লেটারের বি, স্মল লেটার। এবার এগুলোকে কি করবো, আমরা আলাদা করব। ওকে, এবার ক্রস ঘটাবো, ক্যাপিটাল লেটারের বি, ক্যাপিটাল লেটারের বি, ক্যাপিটাল লেটারের বি, এই স্মল লেটারের বি, এই স্মল লেটারের বি, ক্যাপিটাল লেটারের বি। সাজায় লাগলাম, আগে ক্যাপিটাল লেটার দিলাম, এই স্মল লেটারের বি আর এই স্মল লেটারের বি। ঠিক আছে, এবার বলো কার কোনটার কালার কি হবে বলো তো, এই যে এটা কি হবে বলো তো, এটা কি হবে বলো, এটা হবে কি কালো, তাই না? এটা কি হবে ভাই, কালো হবে। কালারটা কেমন হবে, এটা কালো, তাই তো? এটার কালার কি হবে বলো তো, সাদা কালো চেকযুক্ত এই দুইটার, এবং এটা কি হবে, সাদা সাদা। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের ফিনোটাইপিক অনুপাত কত হবে দেখো, একটা হচ্ছে কালো, দুইটা হচ্ছে সাদা কালো চেকযুক্ত, আর একটা হচ্ছে সাদা, তাহলে 1:2:1। ঠিক আছে, দেখো এটা কি হবে, এটা হবে কালো, এটা হবে কালো, এই দুইটা কি হবে, চেকযুক্ত, চেকযুক্ত, এটা কি হবে আবার সাদা। তাহলে ফিনোটাইপিক অনুপাত কত হবে, 1:2:1। ফিনোটাইপিক ফিনোটাইপিক অনুপাত কত হবে, ফিনোটাইপিক অনুপাত কত হবে, 1:2:1। ঠিক আছে, আর জিনোটাইপিক অনুপাত কত হবে, জিন যুগলের গঠন এটা একরকম, এই দুইটা একরকম, এটা একরকম, তাই না? জিনোটাইপিক অনুপাতও কেমন হবে, 1:2:1। ঠিক আছে, টাইপিক অনুপাত হবে 1:2:1। এটাই ছিল কি আমাদের সমপ্রকটতা। ঠিক আছে, সমপ্রকটতা কি, সংকর জীবে দুটি বিপরীত ধর্মী জিনের দুইটা বৈশিষ্ট্য সমানভাবে প্রকাশ পাবে। ঠিক আছে, ওকে, আমরা এবার দেখব কি লিথাল জিন বা মারণ জিন, যেটার উদাহরণ আছে ইঁদুর। ঠিক আছে, দেখো নামে কি মারণ জিন, কারণ এটা হোমোজাইগাস অবস্থায় থাকলেই সংশ্লিষ্ট জীবটা মারা যাবে।
ঠিক আছে, খুব ডেঞ্জারাস। দেখো তাহলে আমরা অসম্পূর্ণ প্রকটতা ও সমপ্রকটতা দেখে নিলাম, তাই তো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এবার আমরা মারণ জিন বা লিথাল জিন দেখব। মারণ জিন বা লিথাল জিন। ঠিক আছে, এই মারণ জিন বা লিথাল জিনের অনুপাত কত ভাই জানো? এটার অনুপাত হচ্ছে 2:1। ঠিক আছে, দেখো লিথাল জিনটা কাকে বলে আগে আমরা লিখে ফেলি। যেসব জিন হোমোজাইগাস অবস্থায় থাকলে সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে। কি বলেছে? যেসব জিন হোমোজাইগাস অবস্থায় থাকলে সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে। ঠিক আছে, আমি যখন উদাহরণ দিব তখন বুঝতে পারবো। সংজ্ঞাটা লিখে ফেলি। যেসব জিন হোমোজাইগাস অবস্থায় থাকলে যেসব জিন হোমোজাইগাস অবস্থায় থাকলে সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে। অবস্থায় থাকলে সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে। কি ভাই? যেসব জিন হোমোজাইগাস অবস্থায় থাকলে সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে তাকে কি বলা হয়? তাকেই লিথাল জিন বা মারণ জিন বলা হয়। ঠিক আছে, যেটার উদাহরণ হচ্ছে কি ইঁদুর। ঠিক আছে, উদাহরণ কি ইঁদুর। লিথাল জিন বা মারণ জিনের অনুপাত হচ্ছে কত? 2:1। ঠিক আছে, এটা আমরা প্রমাণ করে দেখব। ঠিক আছে, আর এটার উদাহরণ কি? এটার উদাহরণ হচ্ছে ইঁদুর। ঠিক আছে, এটার উদাহরণ কি ভাই? এটার উদাহরণ হচ্ছে কি ইঁদুর। ওকে, ঠিক আছে, চলো তাহলে আমরা দেখি হলুদ বর্ণের ইঁদুর আর 11টি বর্ণের ইঁদুর। ঠিক আছে ভাই, এই 11টি বর্ণের ইঁদুর গুলো কেমন হবে ভাই? লালচে বাদামি হবে। ঠিক আছে, ওকে। দেখো হলুদ বর্ণের লোমের জন্য দায়ী জিনটি আমরা প্রকট ক্যাপিটাল লেটারের ওয়াই ধরবো, এবং 11টি বর্ণের মানে লালচে বাদামি বর্ণের জন্য দায়ী জিনটি আমরা কেমন ধরবো? প্রচ্ছন্ন স্মল লেটারের ওয়াই ধরবো। ঠিক আছে, ওকে, ধরি আমরা। দেখো হলুদ, এই সাইডে লিখে ফেলি। হলুদ বর্ণের লোমের জন্য দায়ী জিনটি প্রকট। লোমের জন্য দায়ী জিনটি প্রকট। দায়ী জিনটি প্রকট কি? ক্যাপিটাল লেটারের ওয়াই। ঠিক আছে, ওকে। আর 11টি কি? লালচে বাদামি হবে। ঠিক আছে, 11টি বর্ণের লোমের জন্য দায়ী জিনটি প্রচ্ছন্ন মানে স্মল লেটারের ওয়াই। ঠিক আছে, আমরা ধরে নিলাম যে হলুদ বর্ণের লোমের জন্য দায়ী জিনটি প্রকট ক্যাপিটাল লেটারের ওয়াই, এবং 11টি বর্ণের লোমের জন্য দায়ী জিনটি প্রচ্ছন্ন ওয়াই। ঠিক আছে, স্মল লেটারের। ঠিক আছে, এই দেখো প্রকট যেটা আছে না, এটা হোমোজাইগাস অবস্থায় লিথাল জিন হিসেবে কাজ করবে। ঠিক আছে, এই যেটা সরি ভাই, দেখো এই যে এটা আছে যে এটা প্রকট। ঠিক আছে, এই প্রকটটা কি হবে? হোমোজাইগাস অবস্থায় লিথাল জিন হিসেবে কাজ করবে। এটা হোমোজাইগাস অবস্থায়। ঠিক আছে, হোমোজাইগাস মানে কোন অবস্থায়? এই যে দুইটা ক্যাপিটাল লেটার। ওকে, এই হোমোজাইগাস অবস্থায় এটা কি করবে? এই হোমোজাইগাস অবস্থায়
এটা লিথাল জিন হিসেবে কাজ করবে, মানে মারণ জিন হিসেবে কাজ করবে। তাহলে বলো তো এই হোমোজাইগাস অবস্থায় এটা লিথাল জিন বা মারণ জিন হিসেবে যদি কাজ করে, তাহলে প্রকৃতিতে এটার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে কি যাবে না? যাবে না। ঠিক আছে, কারণ কি লিথাল জিন বা মারণ জিন এটা কি হোমোজাইগাস অবস্থায় থাকলে কি হয়? সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে। আমরা সংজ্ঞাতেই পড়ে নিয়েছি যে যেসব জিন হোমোজাইগাস অবস্থায় থাকলে সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে। তাহলে কি তুমি যে হলুদ বর্ণের ইঁদুর কি খুঁজে পাবা? খুঁজে পাবা না। ঠিক আছে, এটি হোমোজাইগাস হবে, তাই মৃত। ঠিক আছে, আমি আবারও বলি, হলুদ বর্ণের লোমের জন্য দায়ী জিনটি প্রকট ক্যাপিটাল লেটারের ওয়াই, এবং 11টির জন্য দায়ী কি প্রচ্ছন্ন স্মল লেটারের ওয়াই। ঠিক আছে, ক্যাপিটাল লেটারের ওয়াই এটা কি হোমোজাইগাস অবস্থায় কি এটা লিথাল জিন হিসেবে কাজ করবে, মানে কি এটা তাহলে মারা যাবে। কারণ সংজ্ঞাতেই পড়েছি যে যেসব জিন হোমোজাইগাস অবস্থায় থাকলে সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে। বুঝতে পেরেছ? তাহলে কি তুমি হলুদ বর্ণের ইঁদুর প্রকৃতিতে খুঁজে পাবা? পাবা না। ঠিক আছে, ওকে। এটা কি এই যে এটা কি ভাই? এটাকে প্রকৃতিতে পাওয়া যাবে না, প্রকৃতিতে পাওয়া যায় না, পাওয়া যায় না। ঠিক আছে, এটাকে প্রকৃতিতে পাওয়া যায় না। ঠিক আছে, প্রকৃতিতে পাওয়া যাবে কোনটা ভাই? সংকরটা। এটা কি প্রকৃতিতে পাওয়া যায়। ঠিক আছে, ওকে। আমরা এবার এটারই ক্রস ঘটাবো। ঠিক আছে, এটা কেমন হবে ভাই? এটা তো হোমোজাইগাস তাই মৃত, কিন্তু এটা হবে কি সংকর। ঠিক আছে, তাহলে আমরা সংকর ক্রস ঘটাই। ঠিক আছে, সংকর হলুদ ইঁদুর এবং সংকর হলুদ ইঁদুর, কারণ এটার প্রকটটাই তো প্রকাশ পাবে, তাই না? এই যে প্রকট বৈশিষ্ট্যই তো প্রকাশ পাবে, এই জন্য কি হবে? এটা হলুদ হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এবার ক্রস ঘটায় দেখি। হ্যাঁ, সংকর হলুদ ইঁদুর, সংকর হলুদ ইঁদুর, হলুদ ইঁদুর, আবার সংকর হলুদ ইঁদুর। ক্যাপিটাল লেটারের ওয়াই, স্মল লেটারের ওয়াই। ঠিক আছে, এগুলোকে আমরা আলাদা করি। ঠিক আছে, ওকে। চলো আমরা এটাকে আলাদা করি। ঠিক আছে, আমরা কি নিলাম? সংকর হলুদ ইঁদুর এবং সংকর হলুদ ইঁদুরের কি নিলাম ভাই? জিন নিলাম। ঠিক আছে, নিয়ে এগুলোকে আলাদা করলাম। ঠিক আছে, এবার আমরা এগুলোর ক্রস দেখাবো। আসো, এই ওয়াই এর সাথে ক্যাপিটাল ওয়াই এর সাথে এই ক্যাপিটাল ওয়াই যাবে, তাহলে কেমন পাবো? দুইটা ক্যাপিটাল লেটারের ওয়াই পাবো। এই ক্যাপিটাল লেটারের ওয়াই সাথে এই স্মল লেটারের ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এটার সাথে এটা, তাহলে আমরা কি পাবো? ক্যাপিটাল ওয়াই স্মল লেটারের ওয়াই, আর এটার সাথে এটা মিলালে কি পাবো? দুইটা স্মল লেটারের ওয়াই। ঠিক আছে, বলো তো এটা কি হবে? এটাকে তুমি প্রকৃতিতে খুঁজে পাবা, এটা তো হোমোজাইগাস অবস্থায় আছে, এটা কি মৃত। ঠিক আছে, এটাকে তুমি পাবা না। আর এটা কি দুইটা হলুদ সংকর হবে এবং একটা 11টি হবে। এই জন্য অনুপাত কত হবে? 2:1। ঠিক আছে, এই যে দুইটা ক্যাপিটাল লেটারের ওয়াই, তুমি কি এটাকে খুঁজে পাবা? পাবা না, এটা কি মৃত। ঠিক আছে, ওকে। এই দুইটা কি হবে ভাই? এই দুইটা হবে হলুদ লোম হবে, আর এটা কেমন হবে? 11টি হবে। ঠিক আছে, লালচে বাদামি লোম। ওকে, কি হবে? 11টি হবে, লালচে বাদামি। তাহলে এটার অনুপাত কত হবে বলো? ফিনোটাইপিক অনুপাত কত হবে? 2:1। ফিনোটাইপিক অনুপাত 2:1। এটাই কি ছিল আমাদের? লিথাল জিন বা মারণ জিন। ঠিক আছে, আমরা এটা থেকে আরেকটু জানবো। দেখো তো, দুইটা হলুদ বর্ণের যে ইঁদুরের মাঝে ক্রস হইলো, কত পার্সেন্ট জীব মারা গেছে বলো তো? যে চারটা যদি 100% হয়, তাহলে এক একটা কত পার্সেন্ট? 25% করে না? তাহলে কি 25% জীব মৃত হয়ে গেছে, ভ্রূণ অবস্থাতেই মারা গেছে। ঠিক আছে, এটাকে বলবো আমরা সাবভাইটাল।
সাবভাইটালটা জানো কি? লিথাল জিনের প্রভাবে যদি 50%-এর কম জীব মারা যায়, এখন এটা তো 50%-এর কমই মারা গেছে, মানে 25%। এই তিনটা চারটা যদি 100% হয়, মানে এক একটা 25% করে হয়, তাহলে মারা গেছে কত পার্সেন্ট? 25% না? ওকে, তাহলে কি এই এই যে আমরা হলুদ ইঁদুরের যে ক্রস ঘটাইলাম, এটা এই জিনটা কেমন হবে? সাবভাইটাল হবে। ঠিক আছে, কারণ কি লিথাল জিনের প্রভাবে যদি 50%-এর কম জীব মারা যায়, তাহলে সেটাকে বলা হয় সাবভাইটাল জিন। ঠিক আছে, ওকে। এই সাবভাইটাল জিনের উদাহরণ হচ্ছে কি? ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী লিথাল জিন। ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী লিথাল জিন হইছে সাবভাইটাল। বুঝতে পেরেছ? তাহলে দেখো এই যে এটা কি, এটা যে আমরা হলুদ ইঁদুর বললাম, এটাও কি হবে ভাই? সাবভাইটাল হবে, তাই না? এটাও কি হবে? সাবভাইটাল জিন হবে। কারণ লিথাল জিনের প্রভাবে যদি 50%-এর জীব কম জীব মারা যায়, তাহলে সেই জিনটাকে বলা হয় সাবভাইটাল জিন। দুটি হলুদ বর্ণের ইঁদুরের মধ্যে ক্রস হলে 25% জীব ভ্রূণ অবস্থায় মারা যায়, এই জন্য এটাকে বলবো আমরা সাবভাইটাল জিন। ঠিক আছে, ওকে। দেখো তাহলে আমরা এবার একটু লিথাল জিনের বৈশিষ্ট্যগুলো জানতে চেষ্টা করি। ওকে, আচ্ছা দেখো আমি সাবভাইটাল জিনটা আর সেমিলিথাল জিনটা একটু বলে ফেলি। লিথাল জিনের প্রভাবে যদি 25%-এর কম জীব মারা যায়, দুঃখিত 50%-এর কম যদি জীব মারা যায়, আবারও বলি, লিথাল জিনের প্রভাবে যদি 50%-এর কম জীব মারা যায়, তখন তাকে কি বলবো? সাবভাইটাল জিন। কি হবে সাবভাইটাল জিন ভাই? 50%-এর কম জীব মৃত হলে। ঠিক আছে, লিথাল জিনের প্রভাবে যদি 50%-এর কম জীবটা মৃত হয়, তাহলে তাকে সাবভাইটাল জিন। এটার উদাহরণ কি? ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা। ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা। ঠিক আছে, লিথাল জিনের প্রভাবে যদি 50%-এর কম জীব মৃত হয় বা মারা যায়, তখন তাকে কি বলে? সাবভাইটাল জিন বলে। এই সাবভাইটাল জিনের উদাহরণ কি? ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী লিথাল জিন সাবভাইটাল ধরনের। ঠিক আছে, আর যদি ভাই কি হয়? 50%-এর বেশি জীব মারা যায়, দেখছ লিথাল জিনের প্রভাবে যদি 50%-এর বেশি জীব মারা যায়, লিথাল জিনের প্রভাবে 50%-এর বেশি জীব মৃত হলে মানে মারা গেলে, ঠিক আছে, তখন তাকে আমরা কি বলবো? সেমিলিথাল। তখন জিনটাকে বলবো সেমিলিথাল জিন। ঠিক আছে, লিথাল জিনের প্রভাবে যদি 50%-এর বেশি জীব মারা যায়, তখন তাকে সেমিলিথাল জিন বলে। ঠিক আছে, এই সেমিলিথাল জিনের উদাহরণ হচ্ছে কি? হিমোফিলিয়া রোগ সৃষ্টিকারী লিথাল জিন। মানুষের হিমোফিলিয়া রোগ সৃষ্টিকারী লিথাল জিন। মানুষের হিমোফিলিয়া, ঠিক আছে, হিমোফিলিয়া কি ভাই? রক্ততঞ্চন ঘটিত একটা ত্রুটি। ঠিক আছে, এই অধ্যায়ের সামনে আমরা জানবো এটা নিয়ে। দেখো, মানুষের হিমোফিলিয়া রোগ সৃষ্টিকারী লিথাল জিন। মানুষের হিমোফিলিয়া রোগ সৃষ্টিকারী লিথাল জিন কেমন? লিথাল জিন হবে ভাই সেমিলিথাল। হ্যাঁ, এটা উদাহরণ। ঠিক আছে, লিথাল জিনের প্রভাবে যদি 50%-এর কম জীব মারা যায়, তখন তাকে আমরা কি বলবো ভাই? তখন তাকে আমরা বলবো যে সাবভাইটাল জিন। ঠিক আছে, যেটা উদাহরণ কি? ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা। আর যদি 50%-এর বেশি জীব মারা যায়, তখন সেটাকে আমরা কি বলবো বলতো? তখন তাকে বলবো আমরা সেমিলিথাল জিন, যেটার উদাহরণ হচ্ছে কি? মানুষের হিমোফিলিয়ার রোগ সৃষ্টিকারী লিথাল জিন। ঠিক আছে, আমরা এবার লিথাল জিনের বৈশিষ্ট্য জানবো এবং লিথাল জিনের জন্য কিছু রোগ হয়, সেই রোগগুলো একটু জানবো। ওকে, দেখো লিথাল জিনের বৈশিষ্ট্য। লিথাল জিন এক ধরনের মিউটেড জিন, যা দ্বারা সংশ্লেষিত প্রোটিন নিষ্ক্রিয় হয়, যার কারণে জীবের মৃত্যু বা অঙ্গহানি হয়। ঠিক আছে, লিথাল জিন কি ভাই? এক ধরনের মিউটেড জিন। আমি বৈশিষ্ট্যগুলো বলি, তুমি বৈশিষ্ট্যগুলো শুনে শুনে লিখবা। ঠিক আছে, লিথাল জিনের বৈশিষ্ট্য। লিথাল জিনের বৈশিষ্ট্য।
লিথাল জিনের বৈশিষ্ট্য। ঠিক আছে, এটা কি ভাই? মিউটেন্ট জিন, তাই না? মিউটেন্ট জিন। এটা প্রোটিনটা কেমন হবে? যা দ্বারা প্রোটিনটা নিষ্ক্রিয় হবে। ঠিক আছে, যা দ্বারা তৈরি প্রোটিনটা নিষ্ক্রিয় হবে, তাই কি সংশ্লিষ্ট জীব কি হবে? মারা যাবে বা অঙ্গহানি হবে। ঠিক আছে, ওকে। লিথাল জিন এক ধরনের মিউটেন্ট জিন, যা দ্বারা সংশ্লেষিত প্রোটিনটা কেমন হবে? নিষ্ক্রিয় হবে। ঠিক আছে, সংশ্লেষিত প্রোটিন কেমন হবে? মানে তৈরিকৃত প্রোটিনটা নিষ্ক্রিয় হবে, কাজ করবে না। সংশ্লেষিত প্রোটিন নিষ্ক্রিয় হবে, তাই কি হবে ভাই? তাই সংশ্লিষ্ট জীব কি হবে? মৃত হবে বা অঙ্গহানি হবে। ঠিক আছে, লিথাল জিন প্রকট বা প্রচ্ছন্ন হতে পারে, তবে প্রকট লিথাল জিন হোমোজাইগাস বা হেটারোজাইগাস উভয় অবস্থায় জীবের মৃত্যু বা আঙ্গিক বৈকল্য ঘটাতে পারে। লিথাল জিন কি হতে পারে ভাই? প্রকট বা প্রচ্ছন্ন হতে পারে। ঠিক আছে, আর প্রকট লিথাল জিন হোমোজাইগাস বা হেটারোজাইগাস অবস্থায় সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটাতে পারে বা আঙ্গিক বৈকল্য ঘটাতে পারে। ঠিক আছে, মানে শারীরিক অস্বাভাবিকতা। ঠিক আছে, অঙ্গহানি। ঠিক আছে, ওকে। 2 নম্বরে তাহলে এটা পয়েন্টটা লিখে নিবা। 3 নম্বরে কি ভাই? এটা জাইগোট বা ভ্রূণ অবস্থায় কিংবা বয়স বৃদ্ধির সাথে সাথে লিথাল জিনের প্রভাব প্রকাশ পায়। দেখছো, জাইগোট বা ভ্রূণ অবস্থায় জীবটা মারা যেতে পারে, কিংবা বয়স বৃদ্ধির সাথে সাথে এই লিথাল জিনের বৈশিষ্ট্যটা প্রকাশ পায়, লক্ষণটা প্রকাশ পায়। ঠিক আছে, ওকে। এবং লিথাল জিন, এটা 3 নম্বর লিখে নিবা। ঠিক আছে, আর 4 নম্বর কি? লিথাল জিনের প্রভাবে কি হয়? ফিনোটাইপিক অনুপাত কত হয়? 3:1 এর পরিবর্তে 2:1 হয়। ঠিক আছে, 3:1। এর পরিবর্তে কত হয়? এর পরিবর্তে 2:1 হয়। ঠিক আছে, লিথাল জিনের প্রভাবে ফিনোটাইপিক অনুপাত 3:1 এর পরিবর্তে 2:1 হয়। ঠিক আছে ভাইজান, ওকে। আমরা এবার লিথাল জিনের প্রভাবে কিছু রোগ হয় এটা জেনে নিই একটু। লিথাল জিনের প্রভাবে রোগ। লিথাল জিনের প্রভাব, এই লিথাল জিনের প্রভাবে দেখো কি কি হয়। লিথাল জিনের প্রভাব, এই লিথাল জিনের প্রভাবে কি কি হয়? ক্রিপার মুরগি, পাবিহীন বাছুর, অ্যাম্পিউটেড। ক্রিপার মুরগি। পরে কি হয়? পাবিহীন বাছুর। ঠিক আছে, বাছুর, গরুর বাছুর কি হয় না? পা হয় না, পাবিহীন বাছুর, অ্যাম্পিউটেড। পরে কি হয়? ব্র্যাকিফ্যালান্সি। হ্যাঁ, সেটা হলো হাতের আঙুলগুলো আর কি ছোট ছোট হয়, ব্র্যাকিফ্যালান্সি। ব্র্যাকিফ্যালান্সি। ঠিক আছে, ব্র্যাকিফ্যালান্সি। পরে কি হয়? হিমোফিলিয়া। ঠিক আছে, হিমোফিলিয়া কি? রক্ততঞ্চন ঘটিত ত্রুটি। ওকে, পরে কি হয়? থ্যালাসেমিয়া। ঠিক আছে, ওকে, থ্যালাসেমিয়া। হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, এগুলো রক্ত ত্রুটি। ওকে, দেখো পরে কি হয়? জন্মগত ইকথিওসিস। এটা কি হয়? শরীর দাঁড়িয়ে ফেটে ফেটে যায় জীবের। জন্মগত ইকথিওসিস, জন্মগত ইকথিওসিস। ঠিক আছে, লিথাল জিনের প্রভাবে কি হয়? এই রোগগুলো হয়। ঠিক আছে, এইগুলো কি হবে? দেখো, এই যে ব্র্যাকিফ্যালান্সি, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, জন্মগত ইকথিওসিস, এগুলো কাদের হবে? এগুলো মানুষের হবে। ঠিক আছে, তাহলে আমরা কি লিথাল জিনের বৈশিষ্ট্য, লিথাল জিনের প্রভাবে যে রোগগুলো হচ্ছে সেগুলো জেনে নিলাম। ঠিক আছে, তাহলে আমরা মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম, অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা এবং কি লিথাল জিন বা মারুন জিন সম্পর্কে বিস্তারিত জেনে নিলাম। ঠিক আছে, আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকুক। আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।